প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। চলতরিত অধ্যায় চলছিল। চলতরিত অধ্যায়ের 5 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 5 নম্বর ক্লাসটাতে এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে সিম্পল সার্কিট নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। তো এই 5 নম্বর ক্লাসে আমরা প্রথমেই শুরু করব কিরশফের সূত্র দিয়ে, এবং কিরশফের সূত্রটা হচ্ছে সেই সূত্র যেই সূত্র দিয়ে তুমি পৃথিবীর যে কোনো বর্তনীর একটা সমাধানে পৌঁছে যেতে পারো। তবে কিরশফের সূত্রটা আমরা বেসিক্যালি ইউজ করি জটিল বর্তনীর জন্য, তবে সরল বর্তনীতেও ব্যবহার করা যায়। তো কিরশফের সূত্রটা তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে কিরশফের সূত্রটা কি। কিরশফের সূত্র, দুইটা সূত্র এখানে রয়েছে। কিরশফের সূত্র একদম যদি আমরা প্রথম সূত্রের কথা বলি, প্রথম সূত্র দেখো, কিরশফের প্রথম সূত্রটাকে বলা হয় জাংশন সূত্র এবং সংক্ষেপে KCL, মানে কিরশফস কারেন্ট ল। তো ক্লাসে তুমি যা যাই দেখছো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে অবশ্যই খাতায় কিন্তু নোট করে নিবা। খাতায় নোট করতে কিন্তু কোনো ফাঁকিবাজি করা চলবে না, পরবর্তীতে গ্রুপেও নোটটা দেওয়া থাকবে। তো কিরশফের সূত্রের যে প্রথম সূত্র, এটাকে বলে জাংশন সূত্র বা KCL, সংক্ষেপে কিরশফস কারেন্ট ল। তো এখানে উনি বলেছেন যে যে কোনো সংযোগ বিন্দুতে, যে কোনো একটা পার্টিকুলার সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের সমষ্টি সর্বদা শূন্য হয়। যে কোনো একটা সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের সমষ্টি সর্বদা শূন্য হয়। তো ধরো এটা হচ্ছে সেই সংযোগ বিন্দু, এখানে অনেকগুলো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। ধরো অনেকগুলো সংযোগ, তো এর মধ্যে কিছু সংযোগে যেমন একটা জাংশন সূত্র বলেছে কেন। একটা জাংশনে কি হয়, একটা জাংশনে অ্যাট এ টাইম অনেকগুলো ট্রেন আসে, আবার সেখান থেকে অনেকগুলো ট্রেন চলেও যায়। তো একটা সংযোগ বিন্দু, এই যে একটা সংযোগ বিন্দু বা একটা নোড বা একটা হাব বলতে পারো, একটা নোড বা একটা হাব বলা যাচ্ছে, একটা সংযোগ বিন্দু। তো এই সংযোগ বিন্দুতে যেটা ঘটে সেটা হচ্ছে যে এখানে অ্যাট এ টাইম ধরো অনেকগুলো কারেন্ট প্রবেশ করে। এই যে I1 প্রবেশ করলো, I2 বেরিয়ে যাচ্ছে, আবার ধরো I3 প্রবেশ করলো, আবার I4 বেরিয়ে যাচ্ছে, I5 এখানে এটা প্রবেশ করেছে, এটা বেরিয়ে যাচ্ছে। তো এরকম অনেকগুলা লাইন থেকে কারেন্ট এখানে প্রবেশ করতে পারে, বেরিয়ে যেতে পারে। তো কিরশফ সাহেব বলছেন যে একটা সংযোগ বিন্দুতে টোটাল কারেন্টের সমষ্টি সর্বদা শূন্য হয়, মানে সামেশন অফ I = 0। একটা সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের সমষ্টি সর্বদা শূন্য হয়। তো এই ক্ষেত্রে যারা এখানে প্রবেশ করেছে, যেমন ধরো I1 প্রবেশ করেছে, একে প্লাস ধরেছি, I3 প্রবেশ করেছে, এটাকে প্লাস ধরেছে, I5 প্রবেশ করেছে, এটাকে প্লাস ধরলাম। আর যারা বেরিয়ে যাচ্ছে, এখানে বেরিয়ে যাচ্ছে কারা কারা দেখো, I2, I4, I6, এরা বেরিয়ে যাচ্ছে ওই পয়েন্ট থেকে। তো ওদেরকে আমরা মাইনাস ধরছি, I2, I4, I6 = 0। তো এটাই হচ্ছে কিরশফের কথা যে একটা সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের সমষ্টি সর্বদা শূন্য হবে। এবং এক্ষেত্রে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা প্লাস ধরি, যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমরা মাইনাস ধরি। যদিও তড়িৎ প্রবাহটা কোনো ভেক্টর রাশি নয়, তারপরেও এটার যে ডিরেকশন, এটাকে প্লাস মাইনাস ধরে নেওয়ার একটা ব্যাপার থাকে, যদিও এটা ভেক্টর রাশি না। তো তুমি যদি এটাকে উল্টায় ধরো, এগুলাকে মাইনাস আর ওগুলাকে প্লাস, তাতে কোনো সমস্যা নেই, একই ব্যাপারই হবে। সো I1 প্লাস I3 প্লাস I5 = দাঁড়াচ্ছে I2 প্লাস I4 প্লাস হচ্ছে I6। এবং এটাই হচ্ছে কিরশফস কারেন্ট ল, KCL বা জাংশন সূত্র বা প্রথম সূত্র, যে একটা সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের সমষ্টি সর্বদা শূন্য থাকবে। এক্ষেত্রে যারা প্রবেশ করবে এবং যারা নির্গত হবে, এদের ডিরেকশনটা প্লাস মাইনাস দিয়ে হিসাব করে নিলেই হচ্ছে। তো এইটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, এটা একটা হাব, নোড বা সংযোগ বিন্দু বলতে পারো। এরপরে আসবে কিরশফের দ্বিতীয় সূত্র। আমরা প্রথম সূত্রটা সুন্দরভাবে খাতায় তুলে নিব। দ্বিতীয় সূত্র যেটা রয়েছে, দ্বিতীয় সূত্র বা বর্তনী সূত্র বা তোমার এখানে তড়িৎচালক শক্তির সূত্র বলতে পারো। তড়িৎচালক শক্তি কি এটা আমরা জানি, তড়িৎচালক শক্তির সূত্র, বা এটাকে ইংলিশে বলে হচ্ছে KVL, কিরশফস ভোল্টেজ ল, KVL বা কিরশফস ভোল্টেজ ল। তো এখানে কিরশফ বলেছেন যে একটা বর্তনীতে যে টোটাল তড়িৎচালক শক্তি থাকবে তার সমষ্টি টোটাল তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টির সমান। মানে এটা কিন্তু সেই ওহমের সূত্রেরই একটু মডিফাইড ভার্সন, যে সামেশন অফ E = সামেশন অফ IR। মানে একটি বদ্ধ বর্তনী বা লুপ, বদ্ধ বর্তনীর ইংলিশ টার্মটা হচ্ছে লুপ। একটি বদ্ধ বর্তনীতে মোট তড়িৎচালক শক্তির সমষ্টি হবে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টির সমান। সুন্দর করে অবশ্যই লিখে নিবা। তো তাহলে আমরা যদি একটা বর্তনী আঁকাই,
ছোট করে, এই যে ধরো একটা বর্তনী আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই বর্তনীটায় ধরো আমি দুটো রোধ দিলাম R1 এবং R2, এখান থেকে একটা কারেন্ট ঢুকেছে, এখানে I1 দুই ভাগে ভাগ হচ্ছে, মেইন কারেন্টটা ধরো I, এই বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল I1 I2। তো এখান থেকে এসে তারা কিন্তু মিলিত হয়ে বি বিন্দু থেকে আবার সেই যে মূল যে ধারাটা, সেই ধারায় তারা ফিরে আসলো। তো এরকম একটা সরল বর্তনী নিয়ে ধরো আমরা আলোচনাটা শুরু করি। তো এইখানে দেখা যাচ্ছে আমরা যদি কিরশফের ল অ্যাপ্লাই করতে চাই, কিরশফের কিন্তু দুইটা ল, একটা ফার্স্ট ল, সেকেন্ড ল। তো সবসময় মনে রাখবা যে কিরশফের ফার্স্ট লটা অ্যাপ্লাইড হয় একটা বিন্দুতে, আর সেকেন্ড লটা অ্যাপ্লাই হয় একটা বদ্ধ বর্তনীতে বা একটা লুপে। বদ্ধ বর্তনী মানে হচ্ছে যে বর্তনীর প্রথম এবং শেষ বিন্দু একই। একটা বড় বর্তনীর যে ক্ষুদ্র অংশ নিয়ে আমরা ডিসকাস করি বা ক্ষুদ্র অংশ নিয়ে আমরা কাজ করি, ওটাকে বলে বদ্ধ বর্তনী বা লুপ। লুপের অনেক অঙ্ক আছে, সামনে আমরা দেখব স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ক্লাসে আমরা দেখব। এবং আপাতত এই অবস্থায় আমরা কিছু ক্লাস অনলাইনে অবশ্যই সুন্দরভাবে দেখব এবং আমরা কোনো গাফিলতি করব না, অনলাইনে ভালোভাবে দেখব, প্রয়োজনে বারবার দেখব এই ক্লাসগুলো এবং সুন্দর করে নোট ডাউন করব। সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে নক দিবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যেখানেই হোক আমাকে নক দিয়ে অবশ্যই সমস্যা সমাধান করে নিবে। এরপরে কয়েকটা ক্লাস পরে ইনশাল্লাহ আমাদের অনলাইন ক্লাস আর তখন প্রয়োজন হবে না খুব একটা, কারণ কয়েকদিন পরেই হয়তো বা আমাদের ব্যাচ কোচিং সব কিছু খুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, হয়তো প্রশাসনের পক্ষ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ইনশাল্লাহ। তখন তো অবশ্যই আমরা অফলাইনে আবার ব্যাচে গিয়ে ক্লাস করবই। তো তার আগ পর্যন্ত আমরা অনলাইনে ক্লাসগুলো সুন্দরভাবে দেখব, নোটস করবো এবং বোঝার চেষ্টা করব। সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখানটায় যেটা বলছিলাম যে কিরশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাইড হয় কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে, আর সেকেন্ড সূত্র অ্যাপ্লাই হয় একটা বদ্ধ বর্তনী বা লুপের উপরে। তো এখানে আমরা যদি এ বিন্দুর কথা বলি, এ বিন্দুতে আমরা যদি কিরশফের প্রথম সূত্রানুযায়ী কথা বলি, প্রথম সূত্রানুযায়ী তুমি খেয়াল করো এ বিন্দুতে কারেন্ট ঢুকেছে কিন্তু I। তো আমরা জানতাম যে সামেশন অফ I = 0 হবে। তো এখানে ঢুকেছে যে, সেটাকে আমরা প্লাস ধরবো, বেরিয়ে যাচ্ছে দুটো, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2, এই দুটোকে আমরা মাইনাস ধরেছি। অ্যান্ড ফাইনালি I = I1 + I2। এটা অ্যাকর্ডিং টু কিরশফস ফার্স্ট ল, বা এটা জেনারেল সেন্সেও কিন্তু বলা যায় যে দেখো এখানে যে কারেন্টটা জেনারেট হয়েছিল I, সেই কারেন্টটাই কিন্তু এই পয়েন্টে এসে দুটো ভাগে বা দুটো শাখায় ভাগ হয়েছে, একটা I1 আর একটা হচ্ছে I2, দুইটা শাখায় ভাগ হয়ে গিয়েছে। সো ওখান থেকে যদি আমরা বলার চেষ্টা করি যে আমাদের I = I1 + I2, এবার আমরা যদি সেকেন্ড লটা অ্যাপ্লাই করতে চাই, এখানে একটা বদ্ধ বর্তনী আমরা নিয়ে নিব। ধরো এইটুক হচ্ছে আমাদের সেই বদ্ধ বর্তনী। আগে বলেছিলাম বদ্ধ বর্তনীর প্রথম এবং শেষ বিন্দুটা একই জায়গায় থাকার কথা, একই জায়গায় থাকবে ইনফ্যাক্ট। তাহলে আমি যদি বলি A R1, এই যে দেখো এখান থেকে লুপটা ঘুরাবো, A R1 B R2 A, এটা একটা লুপ। এটাকে বলে একটা লুপ যেটার প্রথম আর শেষ বিন্দু যাতে একই জায়গায় থাকে। তো A R1 B দেন R2 আবার A, বদ্ধ বর্তনী অথবা লুপ হতে দ্বিতীয় সূত্রানুযায়ী, রাইট, দ্বিতীয় সূত্রানুযায়ী। আগেই বলেছি কিরশফের ফার্স্ট ল অ্যাপ্লাইড হবে, প্রথম সূত্র অ্যাপ্লাইড হবে একটা বিন্দুতে, আর দ্বিতীয় সূত্র অ্যাপ্লাইড হবে কিন্তু একটা বদ্ধ বর্তনীতে। তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো সামেশন অফ E = সামেশন অফ IR। তো এইটুক জায়গায় কিন্তু কোনো ব্যাটারি নাই, এই যে জাস্ট এই যে লুপটা, এই লুপে কোনো ব্যাটারি নাই বলে E হচ্ছে 0। তো ওখানে I1 R1 - I2 R2, কেন? কারণ I1 এবং I2 দুইটা ভিন্ন দিকে তারা প্রবাহিত হয়েছিল ওই বিন্দু থেকে। তো তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, I1 R1 = হচ্ছে I2 R2, দেন I1 ভাগ I2 সমান হচ্ছে R2 ভাগ R1। আমরা একটু যোজন করি, যদি I1 + I2 বাই I2, R1 + R2 ডিভাইডেড বাই হচ্ছে R1, তুমি সাইডে লিখে দিতে পারো যোজন করে। অতএব ফাইনালি এই I1 + I2 মানে কিন্তু I1 + I2 মানে আবার হচ্ছে I, তাহলে I2 বাই I সমান লেখা যাচ্ছে R1 বাই R1 + R2, অ্যান্ড ফাইনালি I2 সমান R1 বাই R1 + R2 ইন্টু I। দেখো সেই কারেন্ট ডিভাইডার রুল চলে আসলো, এবং I1 = অনুরূপে R1 + R2 ইন্টু I। তাহলে এই কারেন্ট ডিভাইডার রুল আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, এবং এই কারেন্ট ডিভাইডার রুল কিন্তু নর্মালি কিভাবে আসে সেটাও আমি দেখিয়েছিলাম, এবং আজকে আমরা দেখলাম যে কারেন্ট ডিভাইডার রুলটা কিরশফের সূত্রের সাহায্যে কিভাবে জেনারেট হয় সেটাও কিন্তু আমরা দেখলাম।
এখন আমরা এই কিরশফের সূত্রের সবচেয়ে বড় যে একটা প্রয়োগ আছে হুইটস্টোন ব্রিজ, সেটা আমরা এখন দেখব। হুইটস্টোন ব্রিজ, বিজ্ঞানের নাম অনুসারে হুইটস্টোন ব্রিজ, এখানে মূলত বলা হয় যে চারটা রোধ পরপর শ্রেণীতে এমনভাবে সাজানো হবে যেন যে কোনো দুটি সংযোগ বিন্দুর মাঝে একটা গ্যালভানোমিটার থাকে, অপর দুইটা সংযোগ বিন্দুর মাঝে একটা ব্যাটারি বা তড়িৎ কোষ থাকে। চারটি রোধ পরপর শ্রেণীতে এমনভাবে সাজানো হবে যেন যে কোনো দুটি সংযোগ বিন্দুর মাঝে একটি গ্যালভানোমিটার থাকে এবং অপর দুটি সংযোগ বিন্দুর মাঝে একটা তড়িৎ কোষ বা ব্যাটারি থাকে। তাহলে এই যে বর্তনীটা তৈরি হলো, এ ধরনের বর্তনীকে হুইটস্টোন ব্রিজ বলে। তো হুইটস্টোন ব্রিজটা হচ্ছে কিরশফের সূত্রের একটা বড় অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখতে পাই হুইটস্টোন ব্রিজের মধ্যে, এবং এখানে কিন্তু কিরশফের দুইটা সূত্রই অ্যাপ্লাইড হয়। তো এখান থেকে বেসিক্যালি হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার যে নীতি, সাম্যাবস্থার নীতিটা প্রতিপাদন করতে হয়। আগে আসতো বেশি, এখন প্রতিপাদনের তুলনায় যেটা বেশি আসে সেটা হচ্ছে সাম্যাবস্থার নীতি থেকে অঙ্ক আসে। তো সেই সাম্যাবস্থার নীতি বা কখন সাম্যাবস্থা তৈরি হবে বা কখন হয় না, এই প্রবলেমগুলো আমরা এখানে ডিটেইল ডিসকাশন করব। তো সাম্যাবস্থায় থাকবে কখন সেটা আমরা একটু দেখব। দেখো এখানে চারটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, পি, কিউ, আর, এস, চারটা রেজিস্ট্যান্স। এখানে ব্যাটারি থেকে যে মেইন ফ্লোটা আই আসলো, আই এসে কিন্তু দুটো শাখায় আগে ভাগ হলো, একটা হচ্ছে I1 আর একটা I2। এই I1টা এখানে এসে আবার দুটো শাখায় ভাগ হচ্ছে, একটা I3 যাচ্ছে, একটা IG মানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যেটা যাচ্ছে। গ্যালভানোমিটার এমন একটা ডিভাইস যেটা রোধ, তড়িৎ প্রবাহ, ভোল্ট সবকিছুই প্রায় মাপতে পারে। তো এটার রেজিস্ট্যান্স হচ্ছে G, আর এখানে এইটা গেল। তো এটা বিষয়টা এরকম যে আমরা যদি ফার্স্ট ল অ্যাপ্লাই করি, আমরা যদি ধরো বি বিন্দুর কথাই যদি বলি, বি বিন্দুতে আমি যদি প্রথম সূত্র নিয়ে আসি, প্রথম সূত্র, বিন্দু মানে বুঝবা সেখানে প্রথম সূত্রের কথা বলা আছে। তাহলে বি বিন্দুতে আসতেছে কিন্তু I1, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেখো IG বেরিয়ে যাচ্ছে, এবং ওই পাশে কিন্তু আরেকটা বেরিয়ে যাচ্ছে I3। তার মানে এই দুটোকে মাইনাস ধরার কথা আমাদের। বি বিন্দুতে ঢুকেছে I1, বেরিয়ে যাচ্ছে IG, এবং I3 দুটো বেরিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে মাইনাস ধরেছি। অ্যান্ড ফাইনালি আমরা লিখতে পারি I1 সমান সমান IG প্লাস I3, এভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারতেছি। এবার সিমিলারলি তুমি কিন্তু ডি বিন্দুর কথা বলো, ডি বিন্দুতে এই যে আমরা যদি বলি ডি বিন্দুতে একইভাবে ফার্স্ট ল অ্যাপ্লাই করো। ডি বিন্দুতে প্রবেশ করছে কে? I2, তাহলে লিখলাম I2। আরও প্রবেশ করছে IG, লিখলাম IG, এবং বেরিয়ে যাচ্ছে হচ্ছে I4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা একবারে লিখতে পারি I2 প্লাস IG সমান সমান হচ্ছে I4, এইভাবে আমরা লিখে দিতে পারি। যেহেতু আমরা কিরশফের যে ফার্স্ট লটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম যে এখানে যারা প্রবেশ করবে তাদেরকে ধনাত্মক, আর যারা বেরিয়ে যাবে তাদেরকে ঋণাত্মক ধরা হবে। তো সেই সেন্সে বি বিন্দুতে প্রবেশ করেছে I1, বেরিয়ে গেছে IG এবং I3, এই জন্য এই দুটোকে মাইনাস ধরলাম, পক্ষান্তর করলে প্লাস আসতেছে। আবার এখানটায় দেখো IG প্রবেশ করেছে, I2 প্রবেশ করেছে, I4 বেরিয়ে গেছে। বিষয়টা এরকম খুব সুন্দরভাবে বুঝতে হবে, এবং অবশ্যই তোমাকে কিন্তু নোট করতে হবে। তো গেল। এইবার সাম্যাবস্থা কখন তৈরি হয়? দেখো আমরা সবসময় জানি যে কারেন্ট কিন্তু হাই ভোল্টেজ এরিয়া থেকে লো ভোল্টেজ এরিয়ার দিকে চলে যায়। তো যদি বি বিন্দুর ভোল্টেজ বেশি হয়, বিভব বেশি হয়, তাহলে কারেন্ট মানে এই যে আইজিটা এটা বি থেকে ডির দিকে যাবে। আর যদি ডির ভোল্টেজ বেশি হয়, ডি বিন্দুর বিভব বেশি হয়, তাহলে কারেন্ট কিন্তু আমরা দিতাম ডি থেকে বির দিকে যাবে, এই যে আইজিটা। হ্যাঁ, কিন্তু যদি দুইটা পয়েন্টের বিভব সমান হয়, বি আর ডি, যদি দুইটারই বিভব যদি সমান হয়ে যায়, তাহলে তাদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, এবং এই রোধ তখন কার্যকর হয় না। ঠিক আছে,
দুইটা পয়েন্টেরই যদি ভোল্টেজ সেম থাকে তাহলে এদের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, এবং তড়িৎ প্রবাহিত না হলে ওখানে যে রোধ আছে সেটা কার্যকর হয় না। তাহলে ওই যে কন্ডিশন, ওই কন্ডিশনটাকে বলে হচ্ছে সাম্যাবস্থা, যে মোমেন্টে গ্যালভানোমিটারের দুই প্রান্তেরই বিভব পার্থক্য আসলে একই সমান, তখন এই গ্যালভানোমিটারের এই রোধটা তখন আর কার্যকর হয় না এবং এদের ভেতরে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে আমরা যদি বলি যে সাম্যাবস্থায় IG = 0 হলে আমরা কিন্তু এখানে লিখতে পারি, এই যে I1 = এটা ছিল, তার আমরা লিখতে পারি I1 = I3 ডাইরেক্ট, এবং ওখানে লিখতে পারি I2 = I4, এবং এটা কখন? যখন সাম্যাবস্থায় থাকবে, মানে এখানে কারেন্ট এসে আর এখানে ভাগ হবে না। তাহলে এই I1টাই এখানে চলে যাবে যেহেতু এরা শ্রেণীতে আছে, আবার এখানেও তাই I2, এখানে নতুন কিছু অ্যাড হবে না, তাহলে I2টাই এখানে এই পাশে চলে যাবে, I2 এবং I4 সমান হবে। লজিক্যাল, একদম লজিক্যাল, কিন্তু তার মানে মাঝখানে কোনো ডিভিশন হওয়ার আর সুযোগ নেই। কখন? যখন তুমি সাম্যাবস্থায় রাখতে পারবা। আর সাম্যাবস্থায় কখন থাকে? যখন দুই প্রান্তেরই বিভব পার্থক্য কেমন হয়? সমান হয়, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। আচ্ছা, তাহলে বিন্দুতে আমরা অ্যাপ্লাই করলাম ফার্স্ট ল, এবার আমরা সেকেন্ড ল অ্যাপ্লাই করতে গেলে আমরা লুপ ধরে নেব। এই যে আমি ক্লকওয়াইজ ধরলাম, এইটা একটা লুপ ধরলাম, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এই যে লুপটা আমি ধরেছি, আমি এ থেকে শুরু করেছি এ, তারপরে পরের বিন্দু বি, তারপরটা ডি, তারপরে আবার এ, এই একটা লুপ। তাহলে আমি যদি বলি যে এ বি ডি এ লুপ হতে, মনে রাখবো যে লুপ মানে হচ্ছে সেখানে কি আসবে? সেকেন্ড ল আসবে। তো সেকেন্ড লতে আমরা জানি বলা হয় সামেশন অফ ই ইকুয়ালস টু সামেশন অফ আই আর। তো এই যে আমার যে লুপটা, এই লুপে তুমি খেয়াল করো কোনো ব্যাটারি নাই, তাহলে ব্যাটারি নাই, তাহলে জিরো। কারেন্ট কি আছে? I1 এর সাথে P আছে, তারপরে আইজির সাথে যেটা রেজিস্ট্যান্স G আছে, দেন ঘুরে আসতে গিয়ে দেখো বিপরীতমুখী তড়িৎ প্রবাহ, তাই মাইনাস। এটা কিন্তু খেয়াল করতে হবে, লুপটা যেভাবে ঘুরেছে দেখো, এখান থেকে স্টার্ট করেছি তো, এটা একই দিকে তাই প্লাস, এটাও একই দিকে প্লাস, কিন্তু ঘোরার সময় দেখো এটা বিপরীতমুখী অবস্থান, এই জন্য মাইনাস দিয়ে দিয়েছি। আর সাম্যাবস্থা আমরা জানি যে IG 0 হবে, অতএব আমরা একবারে লিখতে পারি 0 = I1P - I2R। কেন? কারণ যেহেতু আমরা অলরেডি সাম্যাবস্থা ধরে নিয়ে করছি, তাহলে অতএব I1P = হচ্ছে I2R, এন্ড ফাইনালি I1/I2 সমান হচ্ছে R/P। এইটা কিন্তু তোমার একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন চলে আসলো। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন তোমার জন্য চলে আসলো যে I1/I2 = R/P। তাহলে সিমিলার ওয়েতে তুমি আরেকটা লুপ নিতে পারো, সেটা তুমি ক্লকওয়াইজও নিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারো। ধরো আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, এই যে এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি ক্লকওয়াইজ নিবা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ শেষমেশ ওই লাইনটা একই আসে। তো হিসাবের সময় তুমি প্লাস মাইনাস যেটাকেই এলোমেলো করে ধরো না কেন, দেখবা শেষ লাইনটা সেম আসতেছে। এটাই হচ্ছে এখানটার মজার বিষয়। তাহলে আমি যদি এখান থেকে ধরি যে সি বি ডি সি লুপ হতে, হ্যাঁ এবার যদি আমরা করি দেখো সি বি ডি সি, সি থেকে বি হয়ে ডি হয়ে সিতে আসবা, সি বি ডি সিতে যাইতে গিয়ে প্রথমেই কিন্তু তুমি একটা বিপরীতমুখিতার সম্মুখীন হচ্ছ। তাহলে 0 = -I3 × Q, দেন ওইটা আবার একই দিকে আছে, তার মানে IG × G, আর এদিক থেকে তুমি দেখতে পাচ্ছ যে এটাও ঠিক আছে প্লাস I4 × S। ব্যাপারটা কিন্তু এরকম। তাহলে যেহেতু সাম্যাবস্থার কথা আমরা বলছিলাম, তাহলে -I3 × Q, এটা তো 0, প্লাস হচ্ছে I4 × S। তাহলে আমরা কি বলতে পারি যে I3 × Q = হচ্ছে I4 × S। অতএব I3/I4 সমান হচ্ছে S/Q। এই আর কি, এই হচ্ছে তোমার সেই 2 নম্বর ইকুয়েশন। আমরা আগেই জানতাম I1 আর I3 সমান, I2 এবং I4 সমান সাম্যাবস্থায়, এবং এখানে দুটো ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশনকে যখনই কিনা তুমি অ্যাকুমুলেট করবা, তখনই তোমার যে সেই যে সাম্যাবস্থার নীতি সেটা চলে আসবে, যে 1 ও 2 হতে দেখো I1/I2 সমান হচ্ছে R/P। এবার I1/I2 মানেই তো I3/I4, ও যে ওখানটায় রয়েছে, = R/P থাকলো। এবার এই I3/I4 এর জায়গায় আমরা যদি লিখে দিই S/Q সমান হচ্ছে R/P। অ্যান্ড ফাইনালি দেখো আমাদের কিন্তু সেই যে সাম্যাবস্থার নীতি চাচ্ছি সেটা চলে আসলো, P/Q = R/S। এই হচ্ছে হুইটস্টোন ব্রিজের কি বলতো
সাম্যাবস্থার নীতি, কারণ সাম্যাবস্থায় যখন আইজি ইকুয়ালস টু 0, তাহলে একটা হুইটস্টোন ব্রিজ তখনই সাম্যাবস্থায় থাকবে যখন তার এই যে আইজি এটা যখন 0 হয়ে যাবে, তখনও কিন্তু আসলে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা তৈরি হবে। এবং আইজি 0 হওয়ার মানে হচ্ছে এই লাইনের এই মাঝখানে কোনো কারেন্টার ডিভিশন হচ্ছে না, ওখানে গ্যালভানোমিটার থাকা বা না থাকা একই কথা। তো এবং এই সিচুয়েশনটাতেই আমরা কিন্তু এই অনুপাতটা সমান বলতে পারবো, P/Q = R/S। এটা তখনই হবে যখন তোমার হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসবে। এই হচ্ছে সেই সাম্যাবস্থার নীতি। এটা আগে প্রমাণ করতে আসতো, এখন আমি পুরো ডিটেল প্রমাণটা তোমাকে দেখাই দিলাম। এখন হয়তোবা প্রমাণ আসবে না, এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমস আসবে। তো চলো কিছু প্রবলেম আমরা এখন সমাধান করি। দেখো তোমাদের জন্য একটা প্রবলেম আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 5, 10, 15 এবং 8 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটির সাম্যাবস্থায় থাকবে? একটা কমন প্রবলেম, এই জাতীয় প্রবলেম এখান থেকে আসে। তো অনেকের মনে হতে পারে যে 4টা রোধ তো আছে, তাহলে সাম্যাবস্থায় থাকার এটা কিভাবে আসে? দেখো আসলে 4টা রোধ আছে, তাও সাম্যাবস্থায় নেই বুঝতে হবে তোমাকে, সাম্যাবস্থায় নেই। এবং ঝামেলা কিন্তু চতুর্থ বাহুতে, এখানে বলেছে চতুর্থ বাহুতে, এটা যে কোনো বাহুতে মেনশন করতে পারে। যে বাহুর কথা মেনশন করবে বুঝবা যে ওই বাহুটাতেই ঝামেলা আছে, ওখানে কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। তাহলে সাম্যাবস্থায় থাকার শর্তটা কিন্তু আমরা জানি যে P/Q = কত বলো তো? R/S, সাম্যাবস্থার শর্ত। তো এর সিরিয়াল মেনটেন করবা, PQRS, এইভাবে সিরিয়াল মেনটেন করবা। তো 5/10, ওদিকে তোমার 15, আর যেহেতু 4 নম্বর বাহুতে ঝামেলা, ওটাকে আমরা S আকারে রেখে দিব। তো পরবর্তীতে S এর মান বের করলে আসে হচ্ছে 30 ওহম। তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে আমার হুইটস্টোন ব্রিজ যদি সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে 4 নম্বর বাহুতে 30 ওহম থাকতে হবে, কিন্তু 4 নম্বর বাহুতে আছে তো 8 ওহম। তো 30 ওহম যদি থাকতে হয়, আছে 8 ওহম, তাহলে তোমাকে বৃদ্ধি করতে হবে নিশ্চিত, তাহলে বৃদ্ধি করতে হবে। তো তুমি সুন্দর করে এটা লিখবা যে যেহেতু 4 নম্বর বাহুতে 30 ওহম রোধ থাকলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, কিন্তু রয়েছে 8 ওহম, তাহলে রোধ বৃদ্ধি করতে হবে নিশ্চিতভাবে। তাহলে সেই বৃদ্ধি করতে হবে কত? 30 - 8 কত হচ্ছে? 22 ওহম রোধ তোমাকে বৃদ্ধি করতে হবে। আর বৃদ্ধি করতে গেলে অবশ্যই কিভাবে বলো তো? শ্রেণীতে যুক্ত করতে হয়। যে বলেছে যে কিভাবে যুক্ত করলে, কত রোধ? 22 ওহম, কিভাবে? শ্রেণীতে বৃদ্ধি করছি। তো এই সিমিলার অঙ্কটাই ধরো এখানে 4 বাহুতে 5, 10, 15, 8-এর বদলে যদি তোমাকে এখানে সিম্পলি আমি 100 ওহম দিয়ে দিতাম, 100 ওহম। ওকে, তাহলে চতুর্থ বাহুতে ধরো বলা আছে যে কোনো বাহুর কথা বলতে পারে, তো এইটা 100 ওহম থাকলে এইটুক তো ঠিক আছে। সো এইখানে তুমি কিন্তু আগের বার বৃদ্ধি করতে পারছিলে, এবার কিন্তু তুমি এটাকে বৃদ্ধি করতে পারবা না। এবার কিন্তু এখানে দেখো ওখানে আছে, আগের বার ছিল হচ্ছে কম ছিল, আমরা বাড়াতে পেরেছি, কিন্তু এবার তো বেশি রয়েছে অলরেডি, আমাদের লাগবে তো মাত্র 30, কিন্তু আমাদের আছে বেশি, 100 আছে। তাহলে আমরা এবার কি করতে পারি? কেটে ফেলবো, মাইনাস করে দিব? না, এটা কিন্তু করা যাবে না। রোধ কমাতে গেলে অবশ্যই প্যারালালে কিছু একটা কানেক্ট করতে হয়। ধরো আমার লাগবে 30, আছে হচ্ছে 100, তো এটার সাথে সামথিং আমরা একটু প্যারালালে কিছু একটা কানেকশন দিলেই কিন্তু ওই 100 অটোমেটিক্যালি ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে, এবং 100 থাকা যাবে না, ওইখানে ওই বাহুতে তুল্য রোধ 30 থাকতে হবে। তাহলে কত মানের রোধ আমরা দিব? দিলে এটা 30 হবে, এবং এটা অবশ্যই তোমাকে বলতে হবে যে সমান্তরালে যুক্ত করতে হবে। ওকে, তাহলে কথাটা মনে রাখবো যে যদি কখনো আমরা দেখি যে রোধ কমাতে হচ্ছে তাহলে অবশ্যই সেটাকে সমান্তরালে কানেকশন দিতে হবে। যদি বর্তনী চিত্র চাই আঁকাই দিব বর্তনী চিত্র। এই যে এখানে P/Q R/S, একদম এই সিকোয়েন্সটা মেনটেন করবা। এখানে ছিল হচ্ছে 100, তার সাথে প্যারালালে তুমি যা বের হয় ক্যালকুলেশন করে বের করো। এই ছবিটা তুমি যদি একটু আঁকাই দিতে পারো তাহলে বেশি ভালো হয়। ঠিক আছে, তো এই জাতীয় প্রবলেম হচ্ছে এইখান থেকে আসে। আরও বেশি প্রবলেম, আরও কিছু সার্কিটস আমি করাবো স্টেপ বাই স্টেপ। এখন আমরা আরেকটা টপিক পড়বো, যে টপিকটার নাম হচ্ছে শান্ট। এখনকার ডিসকাশন হচ্ছে শান্ট নিয়ে। শান্ট কি? শান্ট হচ্ছে বর্তনীতে গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য এর সাথে সমান্তরালে যে ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে শান্ট। গ্যালভানোমিটারটা কিন্তু একটা দামি ডিভাইস এবং খুব প্রয়োজনীয় একটা ডিভাইস। এটা দিয়ে তুমি রোধ মাপতে পারো, তারপরে বিভব মাপতে পারো, তড়িৎ প্রবাহ মাপা যায়। তো এই যে গ্যালভানোমিটার, এটা যেহেতু একটা দামি ডিভাইস, এটাকে রক্ষা করার জন্য ছোট্ট একটা রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে দিতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে শান্ট। তো ধরো এই যে গ্যালভানোমিটার থাকলো, গ্যালভানোমিটারের সাথে আমরা ছোট্ট একটা রেজিস্ট্যান্স প্যারালালে দিয়ে দিব। এই হচ্ছে আমার বর্তনীটা তৈরি হলো, বর্তনী।
ওকে, তো গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের প্রবাহ আইজি, বর্তনীর মূল প্রবাহ হচ্ছে আই, এখানে এসে ভাগ হলো, এটা হচ্ছে তোমার আইএস, যেটা হচ্ছে শান্টের প্রবাহ। ওকে, পরিচয়গুলো সুন্দর করে লিখবা। ই মানে তড়িৎচালক শক্তি, আই মানে হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, এটা এখানে এসে ভাগ হয়েছে, আইজি মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ, আইএস মানে শান্টের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ, এস মানে শান্টের রোধ যেটা খুবই ক্ষুদ্র, আর জি মানে গ্যালভানোমিটারের রোধ। সুন্দর করে পরিচয়গুলো পাশে লিখে নিবা। নোট করতে কখনো ফাঁকি দিবা না। যেভাবে তোমরা ক্লাসে আমার লেকচারের পর যেভাবে তোমরা ক্লাসে নোটটা করো, ঠিক এখনও আমি কিন্তু পড়াচ্ছি, তাহলে তোমার নোটটা কিন্তু সুন্দর হওয়া উচিত। এবং এখানে তুমি বারবার জিনিসটা দেখে নিতে পারছো, রিপিট করতে পারছো, সমস্যা হলে বারবার জিনিসটা দেখতে পাচ্ছ। তারপর যদি প্রবলেমস থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক দিবা, আমি অবশ্যই ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দিব। এবং এই যে অনলাইন ক্লাসগুলো, এগুলো আমিও খুব একটা পক্ষপাতী না অনলাইনে বেশি দিন ক্লাস নেওয়ার। তো ইনশাল্লাহ দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, সরকার নির্দেশনা দিবেন হয়তো বা ইনশাল্লাহ খুব দ্রুতই, এবং আমরা দ্রুতই অফলাইনে আবার আমাদের কোচিংয়ে গিয়ে ব্যাচে গিয়ে আমরা ক্লাস করতে পারবো। তার আগ পর্যন্ত এইটা আমরা সুন্দরভাবে যতটুকু হয় আমরা সুন্দরভাবে করতে থাকবো। তো এখানে আমরা যদি সেই প্রথম সূত্র অনুযায়ী বলি, আমরা যদি এ বিন্দুতে কিরশফের প্রথম সূত্রর কথা বলি, মনে আছে নিশ্চয়ই, এ বিন্দুতে যে ঢুকবে সেটা প্লাস হয়, যারা বেরিয়ে যাবে তারা কিন্তু মাইনাস হয়। তো সেই সেন্সে এটা কিন্তু বলা যাচ্ছে আই সমান সমান আইজি প্লাস আইএস, এবং এটা নর্মাল সেন্সেও বলা যায় যে যেহেতু কিনা তোমার এখানে আই এসে দুইটা ভাগে ভাগ হচ্ছে দুটো শাখায়, তাহলে এটা আই সমান সমান আইজি প্লাস আইএস এটা বলা যাচ্ছে। আর আমরা যদি সেকেন্ড লতে যাওয়ার আগে আমরা একটু দেখি যে গ্যালভানোমিটারের ক্ষেত্রে দেখো গ্যালভানোমিটারের দুই প্রান্তে দেখো এ বিন্দু, আর এটা যদি আমি একটা নিই বি বিন্দু, তাহলে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, ওদিকে তড়িৎ প্রবাহ ইন্টু রেজিস্ট্যান্স। শান্টের ক্ষেত্রে একই, ভিএ মাইনাস ভিবি আইএস ইন্টু এস। কেন একই? কারণ হচ্ছে যারা প্যারালাল কানেকশনে থাকে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য অলওয়েজ কেমন হয়? সমান হয়, এটা আমরা জানি। তো সেই সেন্সে আমরা বলতে পারি আইজি ইন্টু জি সমান সমান হচ্ছে আইএস ইন্টু এস, ভাগ করি আইজি বাই আইএস, এস বাই জি। তো আমরা যদি এবার এখানে একটু যোজন করি আগের মতো, কারেন্ট ডিভাইডারের মতো অনেকটা, এস প্লাস জি বাই জি, ফাইনালি আই বাই আইএস সমান সমান এস প্লাস জি বাই জি। তো এখান থেকে আমরা কিন্তু সূত্র পেয়ে যাচ্ছি ডাইরেক্ট, অর্থাৎ আইএস ইকুয়ালস টু জি বাই এস প্লাস জি ইন্টু আই, এবং অনুরূপে আইজি সমান সমান এস বাই এস প্লাস জি ইন্টু আই। ওকে, তো এই শান্টটা যে ফ্লোটা, আইএস মানে হচ্ছে শান্টের ফ্লো, আইজি মানে গ্যালভানোমিটারের ফ্লো। তো শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়। দেখো অ্যাকচুয়ালি এখানে যদি শান্টটা ধরো নাই, শান্টটা যদি না থাকে, বর্তনীর যে মেইন ফ্লো এটা কিন্তু সারাদিন বসে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যেতে থাকবে, এবং গ্যালভানোমিটারের উপরে প্রচুর পরিমাণে প্রেশার আসতে থাকবে। সারাদিন যদি গ্যালভানোমিটারটার মধ্যে দিয়ে এইভাবে লোড যেতে থাকে, ওটার কিন্তু এর যে লংজিভিটি এটা কিন্তু কমতে থাকে। তো আমরা যেটা অ্যাকচুয়ালি করেছি, আমরা গ্যালভানোমিটারের সাথে একটা ছোট্ট বাইপাস রোড করে দিয়েছি। বাইপাস রোড মানে শান্ট আমরা অ্যাড করে দিয়েছি। তাহলে এতে আমাদের কি উপকার হয়েছে? এখানে যে কারেন্টটা এসেছিল সেই কারেন্টটা এখান থেকে ধরো অনেক রেজিস্ট্যান্স, আর এখান থেকে ছোট্ট একটা রেজিস্ট্যান্স জি, এটা হচ্ছে এস। তাহলে কারেন্ট স্বাভাবিকভাবে কি চাইবে? কারেন্ট চাইবে যে পথে রোধ কম সেই পথ দিয়ে চলে যেতে। তো এই কারণে বর্তনীর যে মেইন যে ফ্লোটা তৈরি হয়েছে এটা এইখানে এসে ডিসিশন নেবে যে আমি কোন পথে যাব। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স বেশি, এখানে রেজিস্ট্যান্স ছোট্ট, অল্প একটু রেজিস্ট্যান্স, তো দেখা যাবে বেশিরভাগ কারেন্টই এই পথ দিয়ে চলে গিয়ে আবার এখানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে এতে করে কি হবে? গ্যালভানোমিটারের উপরে যে ফ্লো প্রেশারটা কমে যাবে এবং গ্যালভানোমিটারের লংজিভিটি আস্তে আস্তে বাড়বে। হাইওয়ে রোডের সাথে কেন বাইপাস করা হয়? কেন মেইন রোডের সাথে বাইপাস রোড দেওয়া হয়? যাতে মেইন রোডের উপরে প্রেশার কমে, মেইন রোডটাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এই জন্য মেইন রোডের পাশে দেখো বাইপাস রোড করা, যাতে মেইন রোডের উপরে ট্রাফিক কনজেশন কম হয়, প্রেশার কম আসে, সমস্ত ট্রাফিক যাতে এই বাইপাস দিয়ে চলে যায় সেই ব্যবস্থা করা আছে। তো শান্টের দামও কম, ছোট্ট রেজিস্ট্যান্স, তোর মধ্যে দিয়ে দেখা যায় তখন অধিকাংশ কারেন্ট চলে যায়। এভাবেই হচ্ছে শান্ট তোমার গ্যালভানোমিটারকে রক্ষা করে। আর শান্ট যদি না থাকে তাহলে বর্তনীর সমস্ত প্রবাহ সবসময় গ্যালভানোমিটার দিয়ে ভিতর দিয়ে যাবে, এবং তখন গ্যালভানোমিটারের যে লংজিভিটি এটা কিন্তু কমতে থাকবে। আর শান্ট থাকলে যেটা হবে যে বেশিরভাগ ফ্লো শান্টের ভেতর দিয়ে যাবে এবং গ্যালভানোমিটারের লংজিভিটি কিন্তু বাড়তে থাকবে। এই আর কি, এইভাবে এই জন্যই গ্যালভানোমিটারকে দেওয়া হয়, গ্যালভানোমিটারের সাথে শান্ট দেওয়া হয়।
আর এই টপিকটার সাথে আরেকটা টপিক পড়তে হয়, সেটার নাম হচ্ছে শান্টের ক্ষমতা গুণক। শান্টের ক্ষমতা গুণক সবসময় মাথায় রাখবা যে চলতরিৎ চ্যাপ্টারটার মধ্যে থিওরির পরিমাণ কম, খুব বেশি থিওরি নাই, তবে বেশ কিছু টেকনিক্স, সার্কিট সলভিং টেকনিক্স যেটা আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, তারপরে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো। তো এখনও অনলাইনে আমি তোমাদের সাথে যথেষ্ট আমি চেষ্টা করছি যে যে জিনিসগুলো তোমাদের কাছে ঠিকমতো পড়াগুলো যাতে আমি পৌঁছে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, সেই চেষ্টা করছি। তো এই চ্যাপ্টারটিতে অনেক সার্কিট সলভিং টেকনিক্স আছে যেগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, ধীরে ধীরে আমরা শিখবো অবশ্যই। তো শান্টের ক্ষমতা গুণক বলতে আসলে এটা একটা ধ্রুব সংখ্যা, একটা অনুপাত, I ডিভাইডেড বাই IG। তাহলে তুমি যদি বাংলায় লেখো কিভাবে লিখবা? বর্তনীর মূল প্রবাহ এবং গ্যালভানোমিটারের প্রবাহের যে অনুপাত সেটা একটি ধ্রুব সংখ্যা, যাকে শান্টের ক্ষমতা গুণক বলে। বর্তনীর মূল প্রবাহ এবং গ্যালভানোমিটারের প্রবাহের যে অনুপাত সেটি একটি ধ্রুব সংখ্যা, যাকে বলা হয় শান্টের ক্ষমতা গুণক। তো এখানে n = I/IG। আবার কিন্তু আমরা একটা সূত্র দেখেছিলাম, এই যে এই সূত্রটা যদি বলি, IG = S/S + G × I। ওকে, তো আমি যদি এখান থেকে লিখি যে I/IG, তাহলে S + G/S, এই যে সূত্রটা আসে, এটাকেও কিন্তু আমরা ক্ষমতা গুণক বলতে পারছি। যে শান্টের রোধ এবং গ্যালভানোমিটারের রোধের সমষ্টি এবং শান্টের রোধের যে অনুপাত, হ্যাঁ, শান্ট এবং গ্যালভানোমিটারের রোধের সমষ্টি ও শান্টের রোধের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, যাকে আমরা বলতে পারছি শান্টের ক্ষমতা গুণক। তাহলে দুইটা সংখ্যা হয়ে গেল, একটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ এবং গ্যালভানোমিটারের প্রবাহের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, অথবা শান্ট ও গ্যালভানোমিটারের রোধের সমষ্টি এবং শান্টের রোধের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, যাকে বলে হচ্ছে শান্টের ক্ষমতা গুণক। তো সুন্দর করে এই কথাগুলো তুমি লিখে রাখবা। এখন আমরা শান্ট থেকে একটা প্রবলেম দেখব, যাতে এই একটা বেসিক প্রবলেম দেখব, যাতে করে আমাদের এখান থেকে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়। দেখো, তোমাদের জন্য এখানে একটা প্রবলেম সেট করেছি যে একটা বর্তনীর গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, শান্টের রোধ দেওয়া আছে, তড়িৎচালক শক্তি দেওয়া আছে, মানে সবকিছু দেওয়া আছে। এখানে 5টা প্রশ্ন লিখেছি, মানে 1-এর মধ্যে 5, সব ধরনের প্রশ্নই এখানে আছে। বর্তনীর মূল প্রবাহ কত, IS কত, IG কত, ক্ষমতা গুণক কত এবং মূল প্রবাহের কত % শান্টের ভেতর দিয়ে এবং গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে। তো ঝটপট ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো এবং ক্যালকুলেশন করে সুন্দর করে অঙ্কটা অবশ্যই তোমার নোট খাতায় কিন্তু থাকতে হবে। তো এখানে I বের করার আগে তুল্য রোধ বের করতে হয়, যেহেতু প্যারালাল কানেকশনে আছে, একটা হচ্ছে G আর একটা হচ্ছে S। এটা দেখো প্যারালাল কানেকশনে আছে। তো ফার্স্ট অফ অল এখান থেকে তুমি RP পেয়ে যাবা। RP কত আসে দেখো, দেন ওখান থেকে I = E/RP দিলে তোমার বর্তনীর যে মেইন ফ্লো সেটা পেয়ে যাচ্ছ। দেন তোমার IS এর সূত্র তুমি জানো, IS এর সূত্র হচ্ছে কি, G/G + S × I, এখান থেকে বের করে ফেলো। দেন হচ্ছে তোমার গ্যালভানোমিটারের ফ্লো, এখানে IG, S/S + G × I, হ্যাঁ, অনেকটা সেই কারেন্ট ডিভাইডার রুলের মতোই কিন্তু এই সূত্রগুলো দেখতে লাগে। IS এর জন্য হচ্ছে G, IG এর জন্য হচ্ছে S, বের হয়ে গেল। দেন তুমি ক্ষমতা গুণকটা বের করে ফেলো। ক্ষমতা গুণক n = কি হচ্ছে, I ডিভাইডেড বাই IG। এটা থেকে তোমার এই যে ক্ষমতা গুণক I ডিভাইডেড বাই IG বের হয়ে যাচ্ছে। দেন গ্যালভানোমিটার পার্সেন্টেজ চেয়েছে, কত %, মূল প্রবাহের কত % শান্ট ও গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে। দেখো, যদি বলি আমি শান্টের ভেতর দিয়ে, তাহলে IS/I, এটা ভাগ করে 100 দিয়ে গুণ করবা, এত পার্সেন্টেজ চলে আসবে, এত × 100%, হ্যাঁ। দেন আবার তুমি দেখবা যে IG/I এত × 100% দিলে তোমার আনসারগুলো চলে আসবে এবং তুমি দেখতে পারবা যে তোমার মোটামুটি ম্যাক্সিমাম অ্যামাউন্ট কারেন্ট হচ্ছে তোমার শান্টের ভেতর দিয়ে যাবে, আর অল্প কিছু কারেন্ট দেখবা গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে। তো এই টপিকগুলোর উপরে, হুইটস্টোন ব্রিজ, শান্ট, এই টপিকগুলোর উপরে তুমি অবশ্যই আমার যে প্র্যাকটিস শিটটা আছে, প্র্যাকটিস শিট থেকেও অঙ্ক করতে পারো, বই থেকেও করতে পারো, প্র্যাকটিসটা শুরু করো। তো এই লেকচারটা 5 নম্বর ক্লাস বা 5 নম্বর লেকচারটা এই পর্যন্তই। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, খুব দ্রুতই নেক্সট লেকচার চলে আসবে এবং নেক্সট লেকচারে গ্রুপে তুমি ইনফরমেশন পেয়ে যাবে। নেক্সট লেকচারে আরও গুরুত্বপূর্ণ মানের পরের সিরিয়ালের পরে যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপরে কাজ করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।